আপনাদের ভিতরে যারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আবেদন করবেন তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আজকের ভিডিওতে আমি A to Z প্রসেসটা দেখানোর চেষ্টা করব। দক্ষিণ কোরিয়াতে আবেদন করার জন্য সবথেকে মেইন যে প্রবলেমটা হয় সেটা হলো সার্ভার প্রবলেম। তার কারণ একই দিনে গোটা বাংলাদেশ থেকে সবাই ট্রাই করে, যার কারণে সার্ভারে বিভিন্ন ধরনের জটিলতা থাকে। এবং সবথেকে বেশি যে সমস্যাটা আপনারা পড়ে থাকেন সেটা হলো ফাইল সাইজ রিডিউস করা নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসেই সঠিকভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য আবেদন করবেন। এর জন্য কিন্তু আপনাকে দোকানে গিয়ে ধর্ণা ধরতে হবে না। অনেক সময় দেখা যায় দোকানে সিরিয়াল থাকে, সিরিয়াল থাকার কারণে কিন্তু শেষ পর্যন্ত সার্ভার জটিলতা বা বিভিন্ন কারণে আপনারা আবেদন করতে পারেন না। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি দেখলে আপনি চাইলে নিজেই নিজের আবেদন করে ফেলতে পারবেন। ইপিএস কর্মসূচির আওতায় দক্ষিণ কোরিয়ায় কর্মী নির্বাচনের লক্ষ্যে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণে অনলাইন চূড়ান্ত নিবন্ধন 2024 কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবছর সর্বমোট 30,652 জনকে বিভিন্ন খাতে কিন্তু নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে এবং সেটাকে চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে। এবার এইখানে দেখুন, আপনারা একটু লক্ষ্য করে সর্বমোট এখানে 30,652 জন চূড়ান্ত নিবন্ধন করতে পারবেন, কিন্তু প্রাথমিক নিবন্ধন করতে পারবেন 36,782 জন। তার মানে 36,782 জনের ভিতরে যারা ভুল করবে তাদেরকে বাদ দিয়ে সর্বমোট 30,652 জনকে চূড়ান্ত নিবন্ধন করার সুযোগ দেওয়া হবে। আর এই 30,652 জন উৎপাদন শিল্পে যাবে 17,460 জন, মৎস্য শিল্পে থাকবে 7,760 জন, জাহাজ নির্মাণ শিল্পে থাকবে 1,164 জন, কনস্ট্রাকশনে থাকবে 4,268 জন। সুতরাং যখনই 36,782 জন লোক নিবন্ধন করে ফেলবে তখন অটোমেটিক্যালি সাইটটা বন্ধ হয়ে যাবে এবং আপনারা আর কেউ আবেদন করতে পারবেন না। 36,782 জন আবেদন করলে সেখান থেকে 30,652 জনকে চূড়ান্ত নির্বাচনের জন্য সুযোগ দেওয়া হবে। এখানে যারা আবেদন করবেন তাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে দেখুন অংশগ্রহণের যোগ্যতা দেওয়া হয়েছে। এখানে 1 নম্বরে রয়েছে কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে, সেই সাথে শিক্ষাগত যোগ্যতা এসএসসি থাকতে হবে। এরকম বেশ কয়েকটা রুলস এখানে রয়েছে। এখানে সর্বমোট 14টা রুলস রয়েছে। এই রুলসগুলোর ভিতরে যদি আপনি না থাকেন তাহলে কিন্তু ভুলও আবেদন করবেন না। তার কারণ আপনার যদি অযোগ্যতা থাকে, যোগ্যতা না থাকে, তারপরেও যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে বুয়েসেল থেকে। তার কারণ আপনার কারণে আরেকজন ব্যক্তি যে কোয়ালিফাইড সে আবেদন করতে পারবে না। তো যাই হোক, যারা অনলাইনের মাধ্যমে নিজে আবেদন করবেন তাদেরকে সর্বপ্রথম যেই কাজটি করতে হবে, ছবি ক্রপ করতে হবে। এইখানে বুয়েসেল থেকে বলা হয়েছে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি 270x349 পিক্সেলে সর্বোচ্চ 14 কিলোবাইটের ভিতরে ক্রপ করে নিতে হবে। এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছবি এবং পাসপোর্টটাকে রিসাইজ করবেন, তারপর আমি দেখাবো কিভাবে আবেদন করবেন। এর জন্য আপনারা আপনার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। আপনাদের কম্পিউটারে যাদের অ্যাডোবি ফটোশপ রয়েছে তারা চাইলে ফটোশপ ব্যবহার করতে পারেন, যাদের ফটোশপ নেই তারা চাইলে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে ইউআরএল বার টাইপ করবেন ফটোপিয়া লিখে, PHOTOPEA, এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন এই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে। ওয়েবসাইটটা ওপেন দিবেন। এরপর এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক করে আপনার স্ক্যান করা ছবি এবং পাসপোর্টটাকে ওপেন করে দিবেন। ওপেন হয়ে গেলে শুরুতে আপনি আপনার ছবিটাকে রিসাইজ করবেন। এর জন্য আপনি যেটা করবেন, এখান থেকে চলে যাবেন এই যে ক্রপ অপশনে। আপনি এই যে দেখতে পাচ্ছেন একটা ক্রপ আইকন রয়েছে, এই ক্রপ আইকনটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে ফ্রি লেখা রয়েছে, এটাকে অরিজিনাল রেশিও করবেন। এরপর এখানে ডাব্লিউর জায়গায় আপনি লিখবেন 270 এবং এইচ এর জায়গায় লিখবেন আপনি 349। এটাই কিন্তু বুয়েসেল থেকে নির্দিষ্ট সাইজ দেওয়া রয়েছে। এবার আপনি আপনার ছবিটিকে খুব সুন্দরভাবে এখান থেকে ক্রপ করে নেবেন। এখানে ফ্রেমের ভিতরে রেখে জাস্ট এই টিক মার্কে প্রেস করবেন এবং আপনার ছবিটা ক্রপ হয়ে যাবে। এবার এই ছবিটাকে আপনাকে 14 কিলোবাইটের ভিতরে সেভ করতে হবে। এই জন্য আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন এবং এক্সপোর্ট অ্যাজ থেকে আপনি জেপিজি সিলেক্ট করবেন। এখানে ফরম্যাট কিন্তু জেপিইজির কথা বলা হয়েছে। জেপিইজি আর জেপিজি কিন্তু একই। আপনি এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন। দেখতে পারবেন এখানে শুরুতে রয়েছে নেম। এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। নাম লেখার পর এখান থেকে আপনি ওয়াইড আবারও সিলেক্ট করবেন। এখান থেকে ওয়াইড সিলেক্ট করবেন হচ্ছে 270 এবং এখানে হাইট সিলেক্ট করবেন 349। এখানে আমি 349 দিয়ে দিলাম এবং এখান থেকে পিক্সেলটাকে সিলেক্ট করবেন। এরপর দেখবেন এখানে আপনার ছবির সাইজ কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ছবির সাইজ কিন্তু এখানে রয়েছে 14.2 কিলোবাইট। তাই আপনি এখান থেকে কোয়ালিটিটাকে হালকা একটু রিডিউস করবেন। তো আমি কোয়ালিটি একটু কমাই দিলাম। কোয়ালিটি কমিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 10.7 কিলোবাইটের হয়ে গেছে। এবার আপনি এখান থেকে সেভে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন ছবিটা সেভ হয়ে গেছে। আমি যদি ছবিটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু খুব সুন্দরভাবে ক্রপ হয়েছে এবং ছবি কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বোঝা যাচ্ছে।
এবার আপনি যেটা করবেন পাসপোর্টটাকে ক্রপ করে নেবেন। এখানে দেখুন পাসপোর্টের সাইজ দেওয়া হয়েছে 600x403 পিক্সেল এবং সর্বোচ্চ 60 কিলোবাইটের ভিতরে হতে হবে। শুরুতে আপনি আপনার পাসপোর্টের যে ছবি সম্মিলিত পেজটা রয়েছে এই পেজটিকে স্ক্যান করে আপনার কম্পিউটারে আগে থেকে রেখে দিবেন। এরপর এই ফটোপিয়াতে ওপেন করে ক্রপ আইকন ক্লিক করবেন এবং এইখান থেকে ফিক্সড রেশিওর জায়গায় ডাব্লিউর জায়গায় আপনি লিখবেন 600 এবং হাইটের জায়গায় আপনি লিখবেন 403। এইটা দিলে পর আপনি দেখতে পারবেন এটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। চারপাশে আপনি এখান থেকে টিক মার্কে প্রেস করবেন। এবার আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, এক্সপোর্ট অ্যাজ এবং এখান থেকে জেপিজি সিলেক্ট করবেন। তাহলেই দেখতে পারবেন এখানে ওয়াইডের জায়গায় 600 চলে আসছে, হাইটের জায়গায় 403 চলে আসছে। যদি এখানে এটা না আসে তাহলে আবারও এখানে টাইপ করে দিবেন এবং এখানে কিন্তু পিএক্স রাখতে হবে। এবার আপনি এখান থেকে আপনার ইমেজের নামটা লিখে দিবেন। তো আমি এখানে পাসপোর্ট লিখে দিলাম। লেখার পর আপনি এখান থেকে দেখবেন যে ছবিটা কত কিলোবাইটের হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা 59.4 কিলোবাইট হয়েছে। আমি রেজুলেশনটা আরেকটু কমিয়ে দিলাম 56 কিলোবাইট, যেহেতু আমাদেরকে এখানে বলা হয়েছে 600x403 পিক্সেল এবং ছবিটি থাকতে হবে 60 কিলোবাইটের ভিতরে। দেখুন এখানে 600x403 পিক্সেল এবং ছবিটি রয়েছে আমাদের 56 কিলোবাইট, তার মানে 60 কিলোবাইটের ভিতরে। এবার এখান থেকে সেভে ক্লিক করলাম। ব্যাস আমাদের ছবি এবং পাসপোর্ট দুইটাই কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবং দেখুন এখানে আমাদের পাসপোর্টটা যদি আমি একটু জুম করি তাহলে কিন্তু এখানে লেখাটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, প্রত্যেকটা লেখাই কিন্তু বোঝা যাচ্ছে। আপনার লেখাগুলো যদি এরকমভাবে না বোঝা যায় তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। এবার আপনারা যে কাজটি করবেন, আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে চলে আসবেন eps.boesl.gov.bd-তে। আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আপনি এইখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন, আরেকটা হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড। যেহেতু আমরা প্রাথমিক নিবন্ধন করব তাই আমাদেরকে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাডমিট কার্ড এবং পেমেন্ট সংক্রান্ত ভিডিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, তাই যারা যারা এই ভিডিওটি দেখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমি সুন্দরভাবে দেখিয়ে দেবো কীভাবে পেমেন্ট করতে হবে চূড়ান্তভাবে এবং কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এবার আপনি এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে শুধুমাত্র বোয়েসেল কর্তৃক পাবলিশকৃত নির্দেশিকায় উল্লেখিত যোগ্যতা পূরণ করলে এই সাইটের মাধ্যমে নিবন্ধন করুন। ভুল তথ্য প্রমাণ কিংবা যোগ্যতা পূরণ না করা সত্ত্বেও নিবন্ধন করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আমি শুরুতেই যেটা বললাম, এইখানে যে যোগ্যতার কথা বলা হয়েছে এই যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ভুলেও আবেদন করবেন না, তাহলে পরবর্তীতে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে এবার এইখানে আপনাকে শুরুতে আপনার পাসপোর্টের নাম্বারটা দিতে বলবে। আপনি আগে থেকেই কিন্তু আপনার পাসপোর্টের তথ্যগুলো নোটপ্যাডের ভিতরে নোট করে রাখবেন যাতে শুধুমাত্র কপি পেস্ট করতে পারেন। এবার আপনি আপনার পাসপোর্টের নাম্বারটি হুবাহু এখানে দিয়ে দিবেন। মনে রাখবেন পাসপোর্টটা কিন্তু অবশ্যই হালনাগাদ পাসপোর্ট হতে হবে, তার মানে পাসপোর্টের সাথে আপনার জাতীয় পরিচয়পত্রের মিল থাকতে হবে এবং আপনার পাসপোর্টটি আপডেটেড থাকতে হবে। পাসপোর্টের নাম্বার দেওয়ার পর এইখানে নিচে দেখতে পারবেন একটা ক্যাপচা রয়েছে। ক্যাপচাটা যেভাবে লেখা থাকবে ঠিক সেভাবে আপনি এখানে লিখে সাবমিট বাটনে প্রেস করবেন। যখন আবেদন শুরু হবে, আবেদন প্রক্রিয়ার কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু এখানে সাবমিট বাটনে প্রেস করলেও কাজ করতে চাইবে না, সার্ভারে সমস্যা হবে। সেই ক্ষেত্রে আপনি বারবার এখানে কিন্তু ট্রাই করবেন, ট্রাই করতেই থাকবেন, একসময় কিন্তু হয়ে যাবে। সাবমিট করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম অপশন আসবে এবং এখানে কিন্তু আরেকটা নির্দেশিকা দেওয়া আছে, এটা কিন্তু ভালোভাবে আপনি পড়ে নেবেন। এইখানে আমি কিন্তু দেখাচ্ছি যে ডেমো ফাইলটা দিয়েছিল বোয়েসেল থেকে, সেটার মাধ্যমে দেখাচ্ছি। সেম এইভাবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে দেখুন পরবর্তীতে আপনার লেখা আসবে আপনার বর্তমান হালনাগাদ পাসপোর্টের ভিত্তিতে এই ফর্মের যাবতীয় তথ্যাদি পূরণ করতে হবে। পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট সংক্রান্ত তথ্যাদি অনলাইন আবেদন শেষে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সংরক্ষিত পাসপোর্ট ডাটাবেজের সাথে যাচাই করে নেওয়া হবে। এই সংক্রান্ত কোনো ভুল তথ্য প্রদান দিলে বিদ্যমান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আপনার পাসপোর্টের তথ্য যদি আপনি ইচ্ছা করে এখানে ভুল টাইপ করেন তাহলেও কিন্তু পরবর্তীতে আপনি ধরা খাবেন, তার কারণ আপনাকে চূড়ান্ত নির্বাচন করার আগে আপনার তথ্যগুলো কিন্তু পাসপোর্টের যে অনলাইন ইমিগ্রেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু ভেরিফাই করা হবে। সুতরাং ভুল তথ্য এখানে দিলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন, পরবর্তীতে কিন্তু আপনি জেলেও যেতে পারেন। এবার আপনি এখান থেকে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনি এখানে শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন নেম অ্যাজ ইউর কারেন্ট ভ্যালিড পাসপোর্ট, এইখানে আপনার পাসপোর্ট অনুযায়ী আপনার নামটা লিখে দেবেন। পাসপোর্টে যেভাবে নাম রয়েছে সেম টু সেম এখানে নামটা লিখে দেবেন ইংরেজিতে। এরপর আপনি এখানে আপনার মায়ের নাম লিখে দিবেন, তার নিচে মাদার্স এনআইডির জায়গায় আপনার মায়ের জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন এবং তার নিচে আপনার বাবার নাম দিবেন এবং আপনার বাবার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন।
এখন আমাদের ভিতরে এমন অনেকেই আছি যাদের বাবা মা নেই অথবা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র নেই। যদি এরকম কেউ থাকেন তাহলে আপনার পরিবারের অন্য যে কোনো সদস্য, যেমন আপনার বোন, ভাই, মামা, চাচা, খালু, এরকম যারা আছে তাদের নাম লিখে তাদের জাতীয় পরিচয়পত্রের নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন। যেমন মায়ের নামের জায়গায় যদি আপনার মায়ের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে মায়ের নামের জায়গায় আপনার বোনের নাম দিতে পারেন। ব্রেকেটে আপনি লিখে দিবেন সিস্টার, যেমনটা এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবে আপনি লিখে দিবেন সিস্টার। সেম একইভাবে বাবার নামের জায়গায় যদি আপনার বাবার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, বাবার নামের জায়গায় আপনার বড় ভাই, মামা, চাচা বা যে কারো নাম এখানে দিতে পারেন যাদের এনআইডি কার্ড রয়েছে এবং আপনার আত্মীয়, তার নাম লিখে তার ব্রেকেটে আপনি লিখে দিবেন সে আমার ব্রাদার, আঙ্কেল বা যেটাই হোক না কেন আপনার সাথে সম্পর্কটা লিখে দিবেন এবং তার নিচে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা লিখে দিবেন। এরপর এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে জেন্ডার, মেল ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থের জায়গায় আপনার পাসপোর্ট অনুযায়ী ডেট অফ বার্থ লিখতে হবে। ডেট অফ বার্থ লেখার পর আপনি এইখানে দেখতে পারবেন NID/বার্থ রেজিস্ট্রেশন। এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখে দিবেন। যদি জাতীয় পরিচয়পত্রের নাম্বার না থাকে তাহলে এখানে আপনার জন্ম সনদের নাম্বারটা লিখে দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং এইখানে এই যে পাসপোর্টের যে স্ক্যান কপি যেটা আপনি করে রাখলেন সেইটা এইখান থেকে এই চুজ ফাইলে ক্লিক করে কম্পিউটার থেকে আপনার পাসপোর্টের স্ক্যান কপিটিকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার পাসপোর্ট সাইজের যে ছবিটাকে আপনি রিসাইজ করলেন এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেই পাসপোর্টের যে ছবিটা আপনি রিসাইজ করে রেখেছিলেন সেটাকে এখান থেকে সিলেক্ট করবেন। এরপর নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে ডিভিশন, ডিস্ট্রিক্ট অ্যান্ড উপজেলা। আপনি এইখান থেকে সিলেক্ট করবেন আপনার ডিভিশন, ডিস্ট্রিক্ট এবং উপজেলা। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। এখানে আপনি পাবেন ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বল, ম্যানুফ্যাকচারিং, মেজারমেন্ট, ফিশারিজ, সি ফার্মিং, ফিশারিজ, ইন অ্যান্ড অফশোর ফিশারিজ, তারপরে কনস্ট্রাকশনের ভিতরে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। এইখান থেকে যেই ক্যাটাগরির কাজে আপনি যেতে ইচ্ছুক সেই ক্যাটাগরিটি সিলেক্ট করবেন। এরপর নিচে থেকে আপনি সিলেক্ট করবেন এখান থেকে কোরিয়ান ভাষাটা আপনি কোথা থেকে শিখেছেন। যদি নিজে নিজে শিখে থাকেন তাহলে সেলফ সিলেক্ট করবেন, গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট থেকে শিখে থাকলে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করবেন এবং প্রাইভেট কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে যদি আপনি শিখে থাকেন তাহলে সেটাও সিলেক্ট করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে SSC/ইকুইভ্যালেন্ট পাসিং ইয়ার, এই জায়গাতে আপনার SSC কত সালে পাস করেছেন সেটা এখানে লিখে দিবেন এবং সকল কিছু সঠিকভাবে দেওয়ার পর আরেকবার ভালোভাবে যাচাই করে নেবেন। সব তথ্য ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিটে প্রেস করবেন। মনে রাখবেন ভুলেও কিন্তু এই জায়গাটাতে ভুল ছবি, ভুল পাসপোর্টের ছবি, ভুল তথ্য দিয়ে আবেদন সাবমিট করা যাবে না। এরপর এখান থেকে সাবমিটে প্রেস করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। অ্যাপ্লিকেশন সাবমিশন সাকসেসফুল, ইউর সাবমিশন আইডি ইজ এত। এখানে আপনার সাবমিশন আইডিটি দেওয়া হবে এবং এখানে লাস্টের ডিজিটটা দেখে আপনি বুঝতে পারবেন যে 30,652 জনের ভিতরে কত নম্বর সিরিয়ালে আপনি আছেন সেটা এখানে আপনি বুঝতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন দাখিল সফল হয়েছে, আপনার সাবমিশন আইডি হলো এত। এটি ভালো করে সংরক্ষণ করুন। বিকাশের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করার সময় সাবমিশন আইডিটি ইনপুট দিতে হবে। তাছাড়া পরীক্ষার ফি প্রদান করার পরে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এটি প্রয়োজন পড়বে। তার মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনাকে এই আইডিটি সংরক্ষণ করতে হবে। আইডিটি সংরক্ষণ করবেন এবং ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এইখানেও আপনার সাবমিশন আইডি চলে আসবে। আপনি চাইলে এটাকে প্রিন্ট করে রাখতে পারেন অথবা Ctrl+P প্রেস করে আপনি এটাকে PDF আকারে সেভ করে রাখতে পারেন। এইটা হলো BOSL এর যে ওয়েব পোর্টাল রয়েছে সেই ওয়েব পোর্টাল ব্যবহার করে প্রাথমিক অনলাইনে আবেদন সাবমিশন করার পদ্ধতি। এভাবে প্রাথমিকভাবে আবেদন সাবমিশন করার পর আপনাকে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে চূড়ান্ত সাবমিশনের জন্য। আপনার সকল কিছু যদি ঠিকঠাক থাকে চূড়ান্ত সাবমিট করতে হবে। চূড়ান্ত সাবমিটের জন্য আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং চূড়ান্ত সাবমিশন কিভাবে করবেন এই বিষয় নিয়েও একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন হয়ে যান, তার কারণ এই সংক্রান্ত বিষয়গুলো সবার আগে টেলিগ্রাম চ্যানেলে আমরা আপডেট করব। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য আবেদন করবেন। আমার এই ভিডিওটি দেখে আপনারা কে কে আবেদন সাবমিট করতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর এই ধরনের মন্তব্যগুলো দেখলে কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।